বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় তোমরা এই বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতর স্ব অবস্থানে থেকে তোমরা তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আরও একটি ক্লাস প্রস্তুত করেছি। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদেরকে ফুলের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা ছবিটি দেখছি, দুর্নীতি থামান, এখনই থামাতে হবে। তো এই থামানোর কাজ আমরা শুধু মনে করি সরকারই থামাবেন, কিন্তু না, এর সাথে আমাদের নাগরিকদেরও অনেক দায়িত্ব কর্তব্য আছে। সবাই মিলে যদি আমরা এটাকে থামাতে চাই, তাহলে অল্প সময়ের ভিতর এর থেকে আমরা মুক্তি পেতে পারি, অর্থাৎ দুর্নীতি থেকে আমরা সুনীতিতে আরোহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি দুর্নীতি থামান, অতএব আজকের যে পাঠ কি হবে সেটাও তোমরা অনুমান করতে পারছো। অর্থাৎ দুর্নীতি এই থামিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় ও নাগরিকের দায়িত্ব কর্তব্য। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, সুশাসন। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, আর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য মূল্যায়ন করতে পারবে। তো সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। যে কোনো রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। সরকার রাষ্ট্রের অভিভাবক ও পরিচালক হিসেবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। রাষ্ট্র প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকে। নিচে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্স চালু করা। সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম হাতিয়ার হলো ই গভর্নেন্স। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো সরকারি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য এই গভর্নেন্স চালুর ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই গভর্নেন্সের মাধ্যমে সরকার ও নাগরিকগণের মধ্যে যোগাযোগ দ্রুত ও সহজতর হয়। সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা
বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসনের প্রাণভোমরা তিনটি প্রবৃত্তির উপর নির্ভর করে। এগুলো হলো শাসকের ন্যায়পরায়ণ আচরণ, 2 নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ, আর আইনের শাসন প্রয়োগের উপযুক্ত পরিবেশ। আইন হতে হবে নির্দিষ্ট ও স্পষ্ট, যেন সহজেই তা বোধগম্য হয় এবং সবাই তা পালন করতে বা মেনে চলতে পারে। আইন কার্যকর করবে আদালত। কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বিচার কাজ চলবে না এবং তা চলবে আইনের আলোকে। প্রিয় শিক্ষার্থী, জবাবদিহিতা বা দায়বদ্ধতা নীতি প্রতিষ্ঠা। রাষ্ট্র পরিচালক বা সরকার থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। লক্ষ্য অর্জনে কার কি দায়িত্ব এবং কোন সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে, কার নিকট জবাবদিহি করতে হবে, তা পূর্বেই নিয়ন্ত্রণ করতে হবে। শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে আইনসভার নিকট তাদের গৃহীত নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং তা করতে ব্যর্থ হলে আইনসভার অনাস্থা এনে মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করার ব্যবস্থা বিধান করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যর্থতার জন্য কী ব্যবস্থা নেওয়া যাবে সে কথা পরিষ্কার করে উল্লেখ থাকতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারক নিয়োগ করতে হবে। জেলা ও অধস্তন আদালতগুলোর বিচারক নিয়োগ করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, মিডিয়া ও প্রচার মাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপের অবসান। গণমাধ্যমের স্বাধীনতা থাকলে সরকারের কার্যক্রমের ভালো মন্দ দিকগুলো যথাযথভাবে সরকার ও জনগণের দৃষ্টিগোচর হয়। জনগণের চাহিদা, অভাব, অভিযোগ সরকারের নিকট পৌঁছাতে পারে এবং সরকার সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে অবাধ তথ্য প্রবাহের সুযোগ প্রদান করলে গণমাধ্যম দায়িত্বশীল, গতিশীল, স্বাধীন ও নিরপেক্ষভাবে তথ্য প্রচার করতে পারে। গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। রাজনৈতিক দল গঠন ও পরিচালনায় স্বচ্ছতা আনয়ন করতে হবে। দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, স্বচ্ছ অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেননা দক্ষ নিরপেক্ষ নির্বাচন কমিশন জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে এবং রাজনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে। নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকারের ভূমিকাই মুখ্য। প্রিয় শিক্ষার্থী, অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বা গণতন্ত্র প্রতিষ্ঠা। সুশাসন পরিচালিত হয়
অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে। গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হলো জনগণের এরূপ ভাবনা এবং রাষ্ট্রীয় কাজে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সুশাসন নিশ্চিত করতে পারে। এজন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা করা। এ প্রসঙ্গে মার্কিন সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। অর্থাৎ জনকল্যাণের শাসন, জনপ্রতিনিধির শাসন, যা সুশাসনের উপাদানের সাথে সামঞ্জস্যশীল। প্রিয় শিক্ষার্থী, নারীর ক্ষমতায়ন। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন জরুরি। সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন করা সম্ভব। এক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা। কোনো একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে, হানাহানি ও নোংরা দলীয় রাজনীতি যদি দেশকে ছেয়ে ফেলে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অরাজক পরিস্থিতি থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, উৎপাদন ব্যাহত হয়, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের উপরের প্রভাব দেখা দেয়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে না। সহিংস পরিস্থিতি ক্রমান্বয়ে দেশকে গৃহযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে, যেমনটি দেখা গেছে রুয়ান্ডা, কোস্টারিকা কিংবা কঙ্গো প্রজাতন্ত্রে। এসব দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে গৃহযুদ্ধের সূচনা হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্রের চর্চা দরকার। প্রয়োজন সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমত সহিষ্ণুতা। গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধের বিকাশ, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, বলিষ্ঠ নেতৃত্ব এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, দুর্নীতি দূরীকরণ। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে সরকার ও জনজীবনে দুর্নীতি হ্রাস করা। দুর্নীতি সুশাসনের পথে অন্যতম বাধাস্বরূপ। সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা দুর্নীতি দূরীকরণে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখে। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন, দুর্নীতি বিরোধী কঠোর আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ। কল্যাণমূলক রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। বর্তমানে রাষ্ট্রই অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। তাই সরকারের অন্যতম দায়িত্ব হল সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বাস্তবায়নে আন্তরিক হওয়া। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় নিম্নোক্ত বিষয়াদি অন্তর্ভুক্ত: বিভিন্ন সমবায় সমিতি গঠন করতে হবে, ভূমিহীন দরিদ্র কৃষকদের কৃষি ঋণ ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হবে, আর নারীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করতে হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, মানব উন্নয়ন। সুশাসন মানব উন্নয়নকে নিশ্চিত করে।
মানব উন্নয়ন নিশ্চিতকরণে সরকারকে গণমুখী ও কল্যাণমুখী নীতি গ্রহণ করতে হবে। মানব উন্নয়নের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সুশীল সমাজ ও ব্যক্তিগত খাতকে উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা হ্রাস। উন্নয়নশীল দেশগুলিতে দাতা গোষ্ঠীর উপরে নির্ভরশীলতা সুশাসনকে বাধাগ্রস্ত করে। দাতা গোষ্ঠীর চাপে এসব দেশ স্বাধীন ও নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। দাতা গোষ্ঠীর উপরে নির্ভরশীলতা কমানোর জন্য সরকারকে কর্ম পরিকল্পনা গ্রহণ ও উদ্যোগী হতে হবে। সরকারকে সুশাসন প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বয়ংসম্পন্নতা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও রাজস্ব আয় বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, শিক্ষার উন্নয়ন। শিক্ষা সকল উন্নয়নের চাবিকাঠি। শিক্ষিত জনগোষ্ঠী সুশাসন সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী হয়ে রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তাই সরকারকে সকল শ্রেণীর মানুষের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবভিত্তিক ও কর্মমুখী হিসাবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিল্প উন্নয়ন। রাষ্ট্রের অর্থনৈতিক সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন শিল্প উন্নয়নের উপর অনেকাংশেই নির্ভরশীল। শিল্প উন্নয়নে শিল্প উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ, প্রতিবন্ধকতা দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়, শিক্ষার প্রসার, কাঁচামালের যোগান ইত্যাদি বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও দায়িত্বশীলতা দরকার। বিনিয়োগকারীরা দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসে না। এ বিষয়ে সরকারের আন্তরিক সদিচ্ছা বিনিয়োগ পরিবেশ তৈরি করে শিল্প উন্নয়ন বৃদ্ধিতে সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থী, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা এখন জানব। যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। রাষ্ট্রের নাগরিকগণ নিজেদের অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্যও পালন করে থাকে। সরকারের পাশাপাশি নাগরিকগণ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে পারে। নিচে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্যসমূহ আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক অংশগ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় হল রাজনীতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাজনীতিতে জনগণের অংশগ্রহণের ফলে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। প্রিয় শিক্ষার্থী, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ব্যাপক অংশগ্রহণ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি সুশাসনে বিশেষ ভূমিকা রাখে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ গড়ে তোলায় নাগরিকদের অংশগ্রহণ জরুরি। প্রিয় শিক্ষার্থী, সৎ ও নিষ্ঠাবান হওয়া। নাগরিকগণের ন্যায়নীতি ও সততা একটি রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি। সৎ ও নিষ্ঠাবান নাগরিক সমাজকে দুর্নীতিমুক্ত রাখে এবং প্রশাসন ব্যবস্থাকে সচল রাখতে ভূমিকা পালন করে। এতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সুশাসন ত্বরান্বিত হয়। প্রিয় শিক্ষার্থী,
সচেতন দৃষ্টিভঙ্গি, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সন্তানদের শিক্ষাদান, নির্বাচনে প্রার্থী হওয়া, ভোটদান, সামাজিক সম্প্রীতি স্থাপন, সামাজিক কুসংস্কার দূরীকরণে তৎপর হওয়ায় এবং বিভিন্ন শিক্ষাদান কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদি সচেতনতা বোধ সুশাসনের জন্য জরুরি। প্রিয় শিক্ষার্থী, আইন মান্য করা। জনসাধারণের আইন মান্য করার মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধান সম্ভব হয়। জনগণ আইন মান্য করলে সমাজ ও রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকে এবং অধিক জনকল্যাণ সাধিত হয়। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা সুশাসনের সহায়ক। প্রিয় শিক্ষার্থী, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। সত্যিকারের দেশপ্রেম উদ্বুদ্ধ জনগণ রাষ্ট্রের সকল কার্যক্রম বা রাষ্ট্রের সকল কার্যক্রমে তারা নিষ্ঠাবান থাকে। দেশপ্রেমিক নাগরিক রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারে এবং দেশের কল্যাণ ব্রতী হয়। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়া। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক হিসেবে পরিগণিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনের ফল মেনে নেওয়ার সংস্কৃতি ইত্যাদি জনগণকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন করে তোলে। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত কর প্রদান। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা নাগরিকদের আইনগত কর্তব্য। নাগরিকগণ কর ফাঁকি দিলে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই রাষ্ট্রীয় উন্নয়ন তথা সুশাসনের জন্য সঠিক নিয়মে নাগরিকদের কর প্রদান করা উচিত। প্রিয় শিক্ষার্থী, এরপরে সন্তানদের শিক্ষাদান। নাগরিকদের অন্যতম দায়িত্ব কর্তব্য হল সন্তানদের শিক্ষিত করে তোলা। সন্তানদের যথাযথ নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে জাতীয় অগ্রগতিতে সহায়তা করে সুশাসনকে এগিয়ে নিয়ে যেতে পারে সচেতন নাগরিক সমাজ। প্রিয় শিক্ষার্থী, ভোটাধিকার প্রয়োগ। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের রাজনৈতিক অধিকার। এই অধিকারের যথাযথ সদ্ব্যবহার করাও নাগরিকের অন্যতম দায়িত্ব। দেশের উন্নতির স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনায় সহযোগিতা করা নাগরিকের কর্তব্য। সাধারণ নাগরিকদের বিচক্ষণতা ও দূরদর্শী সিদ্ধান্তের উপরে ভবিষ্যৎ নেতৃত্ব নির্ভরশীল। কাজেই ভোটাধিকারের মতো পবিত্র দায়িত্ব পালন করে নাগরিকগণ সুশাসনের সহায়ক ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে পাঠটি তোমাদের সামনে এতক্ষণ ধরে আমরা স্লাইডে আমাদের আলোচনা তুলে ধরলাম, তার আলোকেই এখন স্ব অবস্থানে থেকে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। তো একক কাজ হিসেবে সুশাসন বলতে কি বোঝে এটা তোমাদের লিখতে হবে। আর আইনের শাসনের প্রাণভোমরা কয়টি প্রবৃত্তির উপর নির্ভর করে এটাও তোমাদের লিখতে হবে। সারসংক্ষেপ, আজকের ক্লাসে আমরা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি, আর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও আলোচনা করেছি। তো মূল্যায়ন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দুটি ভূমিকা এটা লিখতে হবে।
আর সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দুটি দায়িত্ব ও কর্তব্য লিখতে হবে। এখন বাড়ির কাজ, এই পাঠের আলোকে তোমরা স্লাইডে উপস্থাপিত বাড়ির কাজটি করে করোনার পরে তোমরা ক্লাসে নিয়ে আসবে শ্রেণী শিক্ষককে দেখানোর জন্য। তা হচ্ছে সরকারের দায়িত্বশীল ভূমিকায় সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক। বিষয়টি পৌরনীতি সুশাসনের উপযুক্ত আলোচ্য বিষয়ের আলোকে মূল্যায়ন করো। তো আশা করি তোমরা পাঠটি ভালোভাবেই বুঝতে পেরেছ। আরও সহজ করে বোঝার জন্য তোমাদের কিছু সহায়ক গ্রন্থ আমি স্লাইডে তুলে ধরছি, এগুলো সহযোগিতাও তোমরা নিতে পারো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। তো নিচে কয়েকটা রাইটারের বই আমি স্লাইডে তুলে ধরছি, এগুলো সহযোগিতাও নিতে পারো। বইগুলো জোগাড়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কলেজ লাইব্রেরি থেকে বইগুলো সহযোগিতা নিতে পারো। তো আজ এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।